নমস্কার, গল্প সন্ধানীর আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে গল্প পাঠের আসরে আমার নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বিপদ। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল গল্প সন্ধানীকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। শুরু করছি আজকের গল্প বিপদ। বাড়ি বসিয়া লিখিতেছিলাম, সকালবেলাটায় এ আসিয়া ডাকিল। জ্যাঠামশাই, এক মনে লিখিতেছিলাম। একটু বিরক্ত হইয়া বলিলাম, কে? বালিকা কণ্ঠে কে বলিল, এ এ আমি হাজু। হাজু? কে হাজু? বাহিরে আসিলাম। প্রায় 16-17 বছরের মলিন বস্ত্র পরনে মেয়ে একটি ছোট ছেলে কোলে দাঁড়াইয়া আছে। চিনিলাম না। গ্রামে অনেকদিন পরে নতুন আসিয়াছি, কত লোককে চিনি না। বলিলাম, তুমি কে? মেয়েটি লাজুক সুরে বলিল, আমার আমার বাবার নাম রামচরণ বৈষ্ণব। এইবার চিনিলাম। রামচরণের সঙ্গে ছেলেবেলায় কড়ি খেলিতাম। সে আজ বছর 5-6 হইল ইহলোকের মায়া কাটাইয়া সাধনোচিত ধামে প্রস্থান করিয়াছে, সে সংবাদও রাখি, কিন্তু তাহার সাংসারিক কোনো খবর রাখিতাম না। তাহার যে এত বড় মেয়ে আছে তাহা এখনই জানিলাম। বলিলাম, ও, তুমি রামচরণের মেয়ে? বিয়ে হয়েছে দেখছি। শ্বশুরবাড়ি কোথায়? কালুপুর। বেশ বেশ। এটি খোকা বুঝি? বয়স কত হলো? এই 2 বছর। বেশ, বেঁচে থাক। যাও, বাড়ির মধ্যে যাও। আপনার কাছে এইছি জ্যাঠামশাই, আপনি নোক রাখবেন? লোক? না, লোক তো আছে গয়লাবু, আর লোকের দরকার নেই। কেন, কে থাকবে? আমি থাকতাম। আপনার মাইনে লাগবে না, আমাদের দুটো খেতে দেবেন। কেন, তোমার শ্বশুর বাড়ি? মেয়েটি কোনো জবাব দিল না। অত শত হাঙ্গামাতে আমার দরকার কি? লেখার দেরি হইয়া যাইতেছে। সোজাসুজি বলিলাম, না না, লোকের আমার দরকার নেই। তারপর মেয়েটি বাড়ির মধ্যে ঢুকিল এবং পরে শুনিলাম সে ভিক্ষা করিতে আসিয়াছিল, চাল লইয়া চলিয়া গিয়াছে। মেয়েটির কথা ভুলিয়া গিয়াছিলাম। হঠাৎ একদিন দেখি রায়েদের বাহিরের ঘরে পৈঠায় বসিয়া সেই মেয়েটি হাওমাও করিয়া এক টুকরো তরমুজ খাইতেছে। যেভাবে সেই তরমুজের টুকরাটি ধরিয়া কামড় মারিতেছে, হাওমাও কথাটি সুষ্ঠুভাবে সেক্ষেত্রে প্রযোজ্য, এবং ওই কথাটাই আমার মনে আসিল। অতি মলিন বস্ত্র পরিধানে, ছেলেটিও সঙ্গে নাই। পাশে পৈঠার উপরে 2-1 টুকরো পেঁপে ও 1 খণ্ড তালের গুড়ের পাটালি। অনুমানে বুঝিলাম আজ অক্ষয় তৃতীয়া উপলক্ষে রায়বাড়ি কলসি উৎসর্গ ছিল। এ সমস্ত ফলমূল ভিক্ষা করিতে গিয়া প্রাপ্ত, কারণ মেয়েটির পায়ের কাছে একটা পোঁটলা এবং সম্ভবত তাহাতে ভিক্ষায় পাওয়া চাল। সেদিন আমি কাহাকে যেন মেয়েটির সম্বন্ধে জিজ্ঞাসা করিলাম। শুনিলাম মেয়েটি শ্বশুরবাড়ি যায় না, কারণ সেখানকার অবস্থা খুবই খারাপ, দুবেলা ভাত জোটে না। চালাইতে না পারিয়া মেয়েটির স্বামী উহাকে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়াছে, লইয়া যাইবার নামও করে না। এদিকে বাপের বাড়ির অবস্থাও অতি খারাপ। রামচরণ বৈষ্ণবের বিধবা স্ত্রী লোকের বাড়ি ঝিবৃত্তি করিয়া 2টি অপগণ্ড ছেলে মেয়েকে অতি কষ্টে লালন পালন করে। মেয়েটি মায়ের ঘাড়ে পড়িয়াছে আজ 1 বছর। মা কোথা হইতে চালাইবে? কাজেই মেয়েটিকে নিজের পথ নিজেই দেখিতে হয়। একদিন আমাদের বাড়ির ঝি গয়লা বউকে কথায় কথায় জিজ্ঞাসা করাতে সে বলিল,
হাজু নাকি আপনার বাড়ি থাকবে বলেছিল? হ্যাঁ, বলেছিল একদিন বটে। খবরদার বাবু, ওকে বাড়িতে জায়গা দেবেন না। ও চোর। চোর? কিরকম চোর? যা সামনে পাবে তাই চুরি করবে। মুকুট যে বাড়িতে রাখেনি ওকে, যা তা চুরি করে খায়। দুধ চুরি করে খায়, চাল চুরি করে নিয়ে যায়, আর বড্ড খায় খায়, কেবল খাও। ওর হাতির খোরাক জোগাতে না পেরে মুকুচেরা ছাড়িয়ে দিয়েছে, এখন পথে পথে বেড়ায়। ওর মা ওকে দেখে না, সে নিজে পায় না পেট চালাতে, ওকে বলেছে আমি কনে পাবো, তুই নিজেরটা নিজে করে খা। তাই ও দৌড়ে দৌড়ে ঘোরে। সেই হইতে মেয়েটির উপর আমার দয়া হইল। যখন বাড়ি আসিত, চাল বা ডাল 2-4টে পয়সা দিতাম। বার দুই দুপুরে ভাত খাইয়েও গিয়াছে আমার বাড়ি হইতে। মাসখানেক পরে একদিন আমার বাড়ির সামনে হাউ হাউ কান্না শুনিয়া বাহিরে গেলাম। দেখি হাজু কাঁদিতে কাঁদিতে আমাদের বাড়ির দিকেই আসিতেছে। ব্যাপার কি? শুনিলাম মধু চক্রবর্তী নাকি তাহার আর কিছু রাখে নাই। তাহার হাতে একটি ঘটি ছিল, সেটিও কাড়িয়া রাখিয়া দিয়াছে। তাহাদের বাড়িতে ভিক্ষা করিতে গিয়াছিল এই অপরাধে। রাগ হইল। আমি গ্রামের একজন মাতব্বর এবং পল্লী মঙ্গল সমিতির সেক্রেটারি। তখনই মধু চক্রবর্তীকে ডাকিয়া পাঠাইলাম। মধু একখানা রাঙা গামছা কাঁধে হন্তদন্ত হইয়া আমার বাড়ি হাজির হইল। জিজ্ঞাসা করিলাম, মধু, তুমি একে মেরেছ? হ্যাঁ 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 দাদা, একগা মেরেছি ঠিকই, রাগ সামলাতে পারিনি। ও আস্ত একটা চোখ। শুনুন, আগে আমাদের বাড়ি ভিক্ষে করতে গিয়েছে, গিয়ে উঠোনে লঙ্কা গাছ থেকে মোচড় ভরে কাঁচা পাকা চাল চুরি করেছে, প্রায় 1 পোয়াটেক। আর একদিন অমনি ভিক্ষে করতে এসে দেখি বাইরের উঠোনের গাছ থেকে একটা পাকা পেঁপে ভাঙছে। সেদিন কিছু বলিনি, আজ আর রাগ সামলাতে পারিনি দাদা, মেরেছি এক চর। আপনার কাছে মিথ্যে বলবো না। না, খুব অন্যায় করেছ। মেয়ে মানুষের গায়ে হাত তোলা ওসব কি ইতরের মতো কাণ্ড? ছি, যাও, ওর কি নিয়ে রেখেছ ফেরত দাওগে, যাও। হাজুকে বলিয়া দিলাম সে যেন আর কোনোদিন মধু চক্রবর্তীর বাড়ি ভিক্ষা করিতে না যায়। এই সময় আকাল শুরু হইয়া গেল। ধান চাল বাজারে মেলে না, ভিখারিকে মুষ্টি ভিক্ষা দেওয়া বন্ধ। এই সময় একদিন হাজুকে দেখিলাম ছেলে কোলে গোয়ালপাড়ায় রাস্তায় ভিক্ষা করিয়া ফিরিতেছে। আমাকে দেখিয়া নির্বোধের মতো চাহিয়া বলিল, এই যে জ্যাঠামশায়, যেন মস্ত একটা সংবাদ দিতে অনেকক্ষণ হইতে আমাকে খুঁজিতেছে। আপনাদেরও বাড়ি যাব। বেশ, আমাদের বাড়িতে প্রসাদ পাবি আজ, বুঝলি? হাজু খুব খুশি। খাইতে পাইলে মেয়েটা খুব খুশি হয়। কাঁঠালতলার ছায়ায় রোয়াকে সে যখন খাইতে বসিল, তখন দুজনের ভাত তাহার একার পাতে। নিছক খাওয়ার মধ্যে যে কি আনন্দ থাকিতে পারে তাহা জানিতে হইলে হাজুর সেদিনকার খাওয়া দেখিতে হয়। স্ত্রীকে বলিয়া দিলাম, একটু ওই মাছ টাছ বেশ করে দিয়ে ওকে খাওয়া, বুঝলে? একদিন বোষ্টম পাড়ায় হরিদাস বৈরাগীকে জিজ্ঞাসা করিলাম, তোমাদের পাড়ার হাজু শ্বশুর বাড়ি যায় না কারো গো? ওকে নেয় না ওর স্বামী। কারণ? সে নানান কথা। ও নাকি মস্ত পেটুক, চুরি করে হাঁড়ি থেকে খায়, দুধের সর বসবার জো নেই করায়, সব চুরি করে খাবে, তাই তাইরে দিয়েছে। শুধু এই দোষ, আর কিছু না? এই তো শুনেছি, আর তো কিছু শুনিনি।
তারা ভালো গেরস্ত না, তাহলে কি আর ঘরের বউকে কেউ তাড়িয়ে দেয় খাওয়ার জন্যে? তারাও তেমনি। কিছুদিন আর হাজুকে রাস্তাঘাটে দেখা যায়নি। একদিন তাদের পাড়ার বোষ্টম্ভ বলিল, শুনেছেন কাণ্ড? কি? সেই যে হাজু, আমাদের পাড়ার, সে যে বনগাঁয়ে গিয়ে নাম লিখিয়েছে। আমি দুঃখিত হইলাম। এদেশে নাম লেখানো বলে বেশ্যাবৃত্তি অবলম্বন করাকে। হাজু অবশেষে পতিতাবৃত্তি গ্রহণ করিল। খুব আশ্চর্যের বিষয় নয় এমন কিছু, তবু দুঃখ হয় গ্রামের মেয়ে বলিয়া। এখানে এ ব্যাপারে শেষ হইয়া যাইত হয়তো, কারণ গ্রামে সবসময় থাকিও না, থাকিলেও সকলের খবর সবসময় কানেও আসে না। 50-এর মন্বন্তর চলিয়া গেল। পথের পাশে এখানে ওখানে আজও দু একটা কঙ্কাল দেখা যায়। ত্রিপুরা জেলা হইতে আগত বুভক্ষ নিঃস্ব হতভাগ্যেরা পৃথিবীর বুকে চিহ্ন রাখিয়া গিয়াছে। এই জেলায় মন্বন্তরের মূর্তি অত তীব্র ছিল না। যে দেশে ছিল সে দেশ হইতে নিঃস্ব নরনারী এখানে আসিয়াছিল, আর ফিরিয়া যায় নাই। পৌষ মাসের দিন, খুব শীত পড়িয়াছে। মহকুমা শহরে একটা পাঠাগারের বার্ষিক উৎসব উপলক্ষে গিয়াছি। ফিরিবার পথে একটা গলির মধ্য দিয়া বাজারে আসিয়া উঠিব ভাবিয়া গলির মধ্যে ঢুকিয়া কয়েক পথ মাত্র অগ্রসর হইয়াছি, এমন সময় কে ডাকিল, ও জেঠামশায়। বলিলাম, কে? এই যে আমি। আধো অন্ধকার গলিপথে ভালো করিয়া চাহিবার চেষ্টা করিলাম। একটা চালা ঘরের সামনে পথের ধারে একটি মেয়ে রঙিন কাপড় পরিয়া দাঁড়াইয়া আছে। কাপড়ের রং অন্ধকারের সঙ্গে মিশিয়া গিয়াছে। আমি শুধু তাহার মুখের আবছায়া আদল ও হাত দুটি দেখিতে পাইলাম। কাছে গিয়া বলিলাম, কে? বারে, চিনতে পারলেন না? আমি হাজু। হাজু বলিলেও আমার মনে পড়িল না কিছু। বলিলাম, কে হাজু? সে হাসিয়া বলিল, আপনাদের গাঁয়ের। বারে, ভুলে গেলেন? আমার বাবার নাম রামচরণ বৈরাগী। আমি যে এই শহরে নটি হয়ে আছি। এমন সুরে সে শেষের কথাটি বলিল যেন জীবনের পরম সার্থকতা লাভ করিয়াছে এবং সেজন্য সে গর্ব অনুভব করে। অর্থাৎ এত বড় শহরে নটি হইবার সৌভাগ্য কি কম কথা? না, যার তার ভাগ্যে তা ঘটে। গ্রামের লোক দেখিয়া বুঝুন তার কৃতিত্বের বহরখানা। আমি কিছু বলিবার পূর্বে সে বলিল, আসুন না দয়া করে আমার ঘরে। না না, এখন যেতে পারবো না, সময় নেই। কেন, কি করবেন? বাড়ি যাব। সে আবদারের সুরে বলিল, না, আসতেই হবে, পায়ের ধুলো দিতেই হবে আমার ঘরে। আসুন আসুন। কি ভাবিয়া তাহার সঙ্গে ঢুকিয়া পড়িলাম তাহার ঘরে। নিচু রোয়াক খড়ছাওয়া, রোয়াক পার হইয়া মাঝারি ধরনের একটি ঘর। ঘরে একখানা নিচু তক্তাপোষের ওপর সাজানো গোছানো ফর্সা চাদর পাতা বিছানা। দেওয়ালে বিলিতি সিগারেটের বিজ্ঞাপনের ছবি 2-3খানা। মেম সাহেব অমুক সিগারেট টানিতেছে। একখানা ছোট জল চৌকির ওপর খানকতক পিতল কাঁসার বাসন রেডির তেলের প্রদীপের আলোয় ঝকঝক করিতেছে। মেঝেতে একটা পুরনো মাদুর পাতা, অষ্টমের মেয়ে একখানা কেষ্ট ঠাকুরের ছবিও দেওয়ালে টাঙানো। ঘরের এক কোণে ডুগি তবলা একজোড়া, একটা হুঁকো, টিকে তামাকের মশলা, আরো কি কি। হাজু গর্বের সহিত বলিল, এই দেখুন আমার ঘর। বাহ, বেশ ঘর তো। কত ভাড়া দিতে হয়? 7.5 টাকা। বেশ। হাজু এক ঘটি জল লইয়া আসিয়া বলিল, পাটা ধুয়ে নেন। কেন? পা ধোয়ার এখন কোনো দরকার দেখছি নে, আমি এক্ষুনি চলে যাব। একটু জল খেয়ে যেতে হবে কিন্তু এখানে জ্যাঠামশায়।
এখানে জলযোগ করিবার প্রবৃত্তি হয় কখনো? পতিতার ঘরদোর গা ঘিন ঘিন করিয়া উঠিল। বলিলাম, না, এখন কিছু খাবো না, সময় নেই। হাজু সে কথা গায়ে না মাখিয়া বলিল, তা হবে না, সে আমি শুনছি নে, কিছুতেই শুনবো না, আপনি বসুন। তারপর সে উঠিয়া জলচৌকি হইতে একটা চায়ের পেয়ালা তুলিয়া আনিয়া সযত্নে সেটা আঁচল দিয়া মুছিয়া আমাকে দেখাইল। বলিল, দেখুন কিনেছি, আপনাকে চা করে খাওয়াবো, এতে চা করতে শিখেছি। ড্রেসডেন চায়না নয়, অন্য কিছু নয়, সামান্য একটা পেয়ালা। হাজুর মনোতুষ্টির জন্য বলিলাম, বেশ জিনিস, বাহ। ও উৎসাহ পাইয়া আমাকে ঘরের এ জিনিস ও জিনিস দেখাইতে আরম্ভ করিল। একখানা আয়না, একটা টুকনি ঘটি, একটা সুদৃশ্য কৌটা ইত্যাদি। এটা কেমন, ওটা কেমন, এসব সে কিনিয়াছে। তাহার খুশি ও আনন্দ দেখিয়া অতি তুচ্ছ জিনিসেরও প্রশংসা না করিয়া পারিলাম না। ততক্ষণ ভাবিতেছিলাম ইহাকে এ পথে আসিবার জন্য তিরস্কার করি এবং কিছু সদুপদেশ দিয়া জ্যাঠামশাইয়ের কর্তব্য সমাপ্ত করি। কিন্তু হাজুর খুশি দেখিয়া ওসব মুখে আসিল না। যে কখনো ভোগ করে নাই, তাহাকে ত্যাগ করো যে বলে, সে পরম হিতৈষী সাধু হইতে পারে, কিন্তু সে জ্ঞানী নয়। কাল ও ছিল ভিখারিনী, আজ এ পথে আসিয়া ওর অন্নবস্ত্রের সমস্যা ঘুচিয়াছে। কাল যে পরের বাড়ি চাহিতে গিয়া প্রহার খাইয়াছিল, আজ সে নিজের ঘরে বসিয়া গ্রামের লোককে চা খাওয়াইতেছে, নিজের পয়সায় কেনা পেয়ালা পিরিচে। যার বাবাও কোনোদিন শহরে বাস করে নাই বা পেয়ালায় চা পান করে নাই, ওর জীবনের এই পরম সাফল্য ওর চোখে। তাহাকে তুচ্ছ করিয়া, ছোট করিয়া নিন্দা করিবার ভাষা আমার জোগাইল না। সংকল্প ঠিক রাখা গেল না। হাজু চা করিয়া আনিল, আর একখানা কাঁসার মাজা রেকাবিতে স্থানীয় ভালো সন্দেশ ও পেঁপে কাটা। কত আগ্রহের সহিত সে আমার সামনে জলখাবারের রেকাবি রাখিল। সত্যিই আমার গা ঘিন ঘিন করিতেছিল। এমন জায়গায় বসিয়া কখনো খাই নাই, এমন বাড়িতে। কিন্তু হাজুর আগ্রহ ভরা সরল মুখের দিকে চাহিয়া পাত্রে কিছু অবশিষ্ট রাখিলাম না। হাজু খুব খুশি হইয়াছে, তাহার মুখের ভাবে বুঝিলাম। বলিল, কেমন চা করেছি জ্যাঠামশাই? চা মোটেই ভালো হয় নাই, পাড়া গেয়ে চা, না গন্ধ না আস্বাদ। বলিলাম, কোথাকার চা? এই বাজারের। তুই নিজে চা খাস? দুটি বেলা চা না খেলে সকালে কোনো কাজ করতে পারি না জ্যাঠামশাই। আমার হাসি পাইল। সেই হাজু। ছবিটি যেন চোখের সামনে আবার ফুটিয়া উঠিল। রায়বাড়ির বাহিরের পৈঠার কাছে বসিয়া খোলা শুদ্ধ তরমুজের টুকরো হাওমাও করিয়া চিবাইতেছে। সেই হাজু চা না খাইলে নাকি কখনো কাজে হাত দিতে পারে না। বলিলাম, তাহলে এখন উঠি হাজু, সন্ধে উতরে গেল, আবার অনেকখানি রাস্তা যাব। হাজুর দেখিলাম এত শীঘ্র আমাকে যাইতে দিতে অনিচ্ছা। গ্রামের এ কেমন আছে, সে কেমন আছে জিজ্ঞাসাবাদ করিল। বলিল, একটা কথা জ্যাঠামশাই, মাকে 5টা টাকা দেব, আপনি নিয়ে যাবেন? নুকিয়ে দিতে হবে কিন্তু টাকাটা, পাড়ার লোকে না জানতে পারে। মার বড় কষ্ট, আমি মাসে মাসে যা পারি মাকে দিই। গত মাসে একখানা কাপড় পাঠিয়ে দিলাম। কার হাত দিয়ে দিলি? ওই বিনোদ গোলা এসেছিল, তার হাত দিয়ে লুকিয়ে পাঠালাম। তোর ছেলেটা কোথায়? মার কাছেই আছে, ভাবছি এখানে নিয়ে আসবো। সেখানে খেতে পড়তে পারছে না, এখানে খাওয়ার ভাবনা নেই জ্যাঠামশাই। দোকানে খাওয়ার খেয়ে তো অচেদ্দা হলো। সিঙেরা বলুন, কচুরি বলুন, নিমকি বলুন, তা খুব।
এমন আলুর দম করে ওই বটলার খোট্টা দোকানদার, অমন আলুর দম কখনো খায়নি। এই এত বড় বড় এক একটা আলু, আর কত রকমের যে মশলা। আপনি আর একটু বসবেন, আমি গিয়ে আলুর দম আনবো, খেয়ে দেখবেন। না, ইহা সরলতা দেখিয়াও হাসি পায়, রাগ হয় না ইহার উপর। বললাম, না, আমি এখন যাচ্ছি, আর এই টাকাটা আমি নিয়ে যাব না। তুমি মনি অর্ডার করে পাঠালেও তো পারো, অন্য লোকে দেবে কি দেবে না। বিনোদ যে তোমার মাকে টাকা দিয়েছে তা ঠিক কি? হাজুর এ সন্দেহ মনে ওঠে নাই এতদিন। বলল, যা বলেছেন জ্যাঠামশাই, টাকাটা তো ওর হাত দিয়ে পাঠিয়ে দিয়ে মা পায় কি পায় না তা কি জানি। এ পর্যন্ত কত টাকা দিয়েছো? তা 20-25 টাকার বেশি। আমি কি হিসেব জানি জ্যাঠামশাই? মা কষ্ট পায়, আমার কি তা ভালো লাগে? কার হাত দিয়ে পাঠিয়ে দিস? হাজু সলজ্জ মুখে চুপ করিয়া রহিল। বুঝিলাম আমাদের গ্রামের লোকজন ইহার নিকট যাতায়াত করে। আচ্ছা দে সে 500 টাকা। চলি। আবার আসবেন জ্যাঠামশাই, বিদেশে থাকি, মাঝে মাঝে দেখে শুনে যাবেন। গ্রামে ফিরিয়া হাজুর মায়ের সঙ্গে দেখা করিয়া টাকা 5টি তার হাতে দিলাম। জিজ্ঞাসা করিলাম, আর কেউ তোমাকে কোনো টাকা দিয়েছিল? হাজুর মা আশ্চর্য হইয়া বলিল, কই না, কে টাকা দেবে? বিনোদ ঘোষের নাম করিতে পারিতাম, কিন্তু করিলে কথাটা জানাজানি হইয়া পড়িবে। বিনোদ ভাবিবে আমারও ওখানে যাতায়াত আছে, এবং হাজুর প্রণয়ীদের দলে আমিও ভিড়িয়া গিয়াছি এই বয়সে। কি গরজ আমার? নমস্কার, আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন।